নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন গপ্পখোরের পর্দায় আর আমি সুদর্শন আজ হাজির হলাম একটা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আজ আপনি শুনতে চলেছেন লেখক অনিকেত ঘোষের কলমে মোড়লের বাড়িতে ভূত চতুর্দশী রাত। আচ্ছা, ভূত চতুর্দশী রাতে সত্যি কি ভূত বেরোয়? আপনার কি মনে হয়? আপনি কি বিশ্বাস করেন এই কথাটা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ বা অন্য কিছু, যে কারণে আগেকার দিনে মানুষেরা এই কথা বলতো? আমাদের আজকের গল্পটিও কিন্তু খানিকটা এরকমই হতে চলেছে, তাই সম্পূর্ণ গল্পটি শুনুন এবং গল্পের শেষে থাকবে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে কিন্তু ভুলবেন না আপনার নামের সঙ্গে। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প। শুরু হচ্ছে লেখক অনিকেত ঘোষের কলমে মোড়লের বাড়িতে ভূত চতুর্দশী রাত। সবেমাত্র মা দুর্গা মর্তলোক ত্যাগ করে দিবালোকে ফিরে গেছেন। পুজোর দিনগুলোর কোলাহল, হাসি, আনন্দ এখন নিঃশব্দে মিলিয়ে গেছে। গাঁয়ের আকাশে যেন এক টুকরো বিষাদের মেঘ ভাসছে। উৎসব শেষে মানুষের মনে যে অদ্ভুত এক শূন্যতার সুর বাজে, সেই সুরই যেন চারিদিককে ঘিরে ফেলেছে। মোড়ল বাড়ির দাওয়ায় তিনজন কিশোর বসে আছে, সুজয়, বিমল আর মন্টু। দাওয়ার একপাশে তেলের প্রদীপ জ্বলছে, আলোটা ঝিমঝিম করছে বাতাসের টানে। সন্ধ্যা নামছে ধীরে। অনেক দূরে শালবনের ভেতর থেকে ঝিঁঝি পোকার একটানা ডাক ভেসে আসছে। সুজয় চট্টোপাধ্যায় এই বাড়ির সন্তান, গ্রামের মোড়ল চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে। শহরে থেকে পড়াশোনা করে সে কলকাতা শহরের হিন্দু স্কুলে। সেই সময়টা গ্রামের ছেলেদের জন্য শহরে গিয়ে পড়াশোনা করা ছিল এক গৌরবের ব্যাপার। শহরে বাড়ি ভাড়া করে সেখানে থাকা, টিউশনি করা, বই খাতা হাতে ট্রাম লাইনের ধারে ধারে হাঁটা, এইসব যেন এক স্বপ্নের অধ্যায়। পুজোর ছুটিতে প্রতি বছর সুজয় ফিরে আসে তার মাটির গন্ধ মাখা গ্রামে, বন্ধু বিমল আর মন্টুকে সঙ্গে নিয়ে। এবারও তাই। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো পেরিয়ে সামনেই কালী পুজো। ওরা ঠিক করেছে এইবার পুজোটাই গ্রামে কাটাবে। পাড়ার মাঠে ঘুরে বেড়াবে, আড্ডা দেবে আর সন্ধ্যায় প্রদীপ জ্বালাবে। মোড়ল চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় এখন ব্যস্ত। উঠোনে পুজোর আয়োজন চলছে। প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ। মাটির গায়ে উঠছে কালো রঙের প্রলেপ। চারিদিকে প্রদীপের আলো জ্বলে উঠছে, যেন রাতের গাঢ় অন্ধকারকে আলোর মালা দিয়ে বাঁধা হয়েছে। এদিকে আবার আজ ভূত চতুর্দশীর রাত। বলে এই রাতে ভূত প্রেতরা নাকি অবাধে ঘুরে বেড়ায়। কেউ কেউ নাকি বলে মরা আত্মারা আজ রাতে নিজেদের পুরনো ঘর দৌড়ে ফিরে আসে, প্রিয়জনদের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। দাওয়ায় বসে থাকা তিনজনের মধ্যে বিমল হঠাৎই প্রশ্ন করল, আচ্ছা দাদু, এই ভূত চতুর্দশীটা আসলে কিসের জন্য পালন করা হয়? সুজয়ের দাদু বেণীমাধব চট্টোপাধ্যায় তখন দাওয়ার এক পাশে বসে পানের খিলি চিবোচ্ছেন। তিনি মুখ তুলে ধীরে ধীরে বললেন, শোনো দাদু ভাই, বহু প্রচলিত কাহিনী আছে এই দিনটাকে ঘিরে। কেউ বলে এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামা দানব নরকাসুরকে বধ করেছিলেন। নরকাসুর 16,000 নারীকে বন্দি করে রেখেছিল। সেই নারীদের মুক্তি দিয়েছিলেন কৃষ্ণ। তাই এই দিনকে কেউ কেউ বলে নরক চতুর্দশী। অশুভ শক্তির বিনাশের প্রতীক এই দিন। তবে বাঙালির বিশ্বাস আলাদা। বলা হয় মা চামুন্ডা এই রাতে ভক্তদের ঘরে আসেন। সঙ্গে থাকে 14 ভূত, যারা ঘরের অশুভ শক্তিকে দূর করে। এই কারণেই তো কালী পুজোর আগের দিন আমরা ভূত চতুর্দশী পালন করি। তিনি আরো বললেন, শোনো, এই সময়টায় ঋতু পরিবর্তনের মুহূর্ত। শরীর দুর্বল হয়ে পড়ে, তাই 14 রকমের শাক খাওয়ার রীতি আছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আর কি। আবার অনেকেই বলে
আজকে রাতে 14 পুরুষ আমাদের ঘরে ফিরে আসে। তাই 14টা প্রদীপ জ্বালানো হয় তাদের আত্মাকে পথ দেখাতে। বেণীমাধব বাবু কথা শেষ করে নিঃশব্দে দাওয়ার দিকে তাকালেন। প্রদীপের আলো তখন তার চশমার কাছে ঝলসে উঠছে। রাতটা ধীরে ধীরে গভীর হচ্ছে, আর আলো অন্ধকারের সেই অনিশ্চিত প্রান্তে কোথাও থেকে ভেসে আসছে এক অজানা হাহাকার। ঠিক যেন কেউ অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে মোড়ল বাড়ির উঠোন ঘিরে। বিমল হেসে মাঝখান থেকে বলল, দাদু, এই সবটুকুই তো আমরা জানি, আমরা মানি। তবে এসব লোককথার বিশ্বাসের বাঁধা, যৌক্তিকতা তো এখানে নেই। ভূতপ্রেতের কথায় আজ পর্যন্ত কেউ প্রমাণ দিয়েছিল বলে দাবি করতে পারবে কি? সবই মানুষের কল্পনা। তা তোমার মন যতটাই দুর্বল হবে ততটাই তারা তোমার মনে বাসা বাঁধবে। চোখ মনের ভুল আর ক্লান্তির ফল। বেণীমাধব দাদু হয়তো একরকম অপ্রীতিকর অভিব্যক্তি পেলেন। মুখে অর্ধেক হাসি অর্ধেক বিরক্তি। তিনি একেবারে শান্ত গলায় বললেন, শোনো ছেলে, তোমার কাহিনীটা ভালোই, কিন্তু পুরনো অভিজ্ঞতাগুলো কি করে আমি ফেলে দিই বলো? গাঁয়ে অনেক কিছু ঘটে যা কেবল তোমার ওই বই পড়া দিয়ে বোঝা যায় না। তারপর দাদু নীরবে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ রইলেন। তারপর বলতে শুরু করলেন, একবার আমি আর 3 জন বন্ধু মিলে মাছ ধরতে গিয়েছিলাম। নদীর তীরে চারা ঘাসের মাঝে দাঁড়িয়ে। রাতটা ছিল সন্ন্যাসী নিস্তব্ধ, কেবল জলের স্বর। এমন সময় হঠাৎই দূরে ঘাটের পাশ থেকে নরম কোনো নারী স্বরে একজনকে ডাকতে শুনলাম আমাদের নাম ধরে। আমরা নিচে নামলাম। দেখলাম পাশে কোনো মানুষ নেই, শুধু পায়ের ছাপ জল ধোয়া বালিতে একটু একটু মিশে আছে। আমরা খুঁজে ফিরলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এমন রাতের বেলা করে কোনো মেয়ে মানুষ একা একা অমন জায়গায় বের হবে, এমনটা তো হতে পারে না। পরদিন একই স্থানে একটি কবর পাওয়া গেল, পুরনো, যেন বহুদিন আগের। সম্ভবত রাতের বেলায় শেয়াল কুকুরে মাটি খুঁড়ে পুরনো কবরের ভেতর থেকে একটা আস্ত নরকঙ্কাল বের করে নিয়ে এসেছিল। অথচ আগের দিন রাতে আমরা সেখানে কিছুই দেখিনি। এই ধরনের বহু ঘটনার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা তখনও খুঁজে পাইনি। দাদুর কথাগুলো সমাপ্ত করে তিনি শুধু হালকা করে হেসে উঠলেন। তারপর ধুতির কাপড় দিয়ে চশমার কাঁচ মুছে আবার চশমা পরে নিলেন। লাঠিতে ভর করে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেলেন। বিমল তখনও যুক্তিবাদে অনড়। সে পড়াশোনায় ছিল তীক্ষ্ণ, চোখে ছেঁড়া প্রশ্ন, মনের ভিতর সবসময় একটি বিশ্লেষকের তীক্ষ্ণতা। শুধু বলল, মানুষের মন নিজেই কত কিছু গড়ে তোলে। বিমল যে শুধুমাত্র যুক্তিতে বিশ্বাস করা মানুষ তাতে সন্দেহ নেই। সে স্বভাবতই বিজ্ঞান মনস্ক। ভূত প্রেত স্পিরিচুয়াল কার্যকলাপে সে কোনো বিশ্বাস রাখে না। তার মেধা কম্পাসের মতো ঠিকঠাক। অল্প কথায় সে তত্ত্ব বুঝে নেয়। যুক্তি ধরতে বিশেষ পারদর্শী। সে ভাবত ওইসব কাহিনী লোককথা। বাস্তবতাকে বোঝাতে হলে পরীক্ষা পদ্ধতির প্রয়োজন। আর ঠিক তখনই মন্টু, যে সবসময় একটু প্রহসনে মলিন এবং কৌতূহলে ভরা, হঠাৎ পাশ থেকে বলল, আচ্ছা, আজ তো ভূত চতুর্দশীর রাত, তাহলে একটু স্পিরিট টেস্ট করে দেখছি না? বছরে এই দিনটাই একবার আসে, একদিনই তো। সুজয় অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি বলতে চাস? মানে একটা গেম। আমি একখানা বইতে এমনটা পড়েছি। খেলাটা খুবই সহজ। কাউকে বেছে নিতে হবে, এমন একজন যে অপ্রত্যাশিতভাবে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে। তার জীবনের শেষ অধ্যায়টা ধীরে ধীরে বলতে হবে।
সেই অনুবর্তিত কথোপকথনে বলার সময় এমন কিছু পরিবর্তন অনুভব করা যায়, যেমন বাতাসের আচরণ, হঠাৎ ঠান্ডা লাগা, প্রদীপের ঝিমঝিম, কিংবা এমনকি কণ্ঠের কোনো নীরব সাড়া। বইয়ে লেখা ছিল, এই ধরনের অনুশীলন করলে যদি পরিবেশে কিছু পরিবর্তন আসে, তার মানে হয়তো কিছু আছে। মন্টুর চোখে ছিল এক অদ্ভুত চাহনি, ভীতির সঙ্গে বিপুল কৌতূহল। বিমল কিন্তু উত্তেজিত হয়নি। সে ধীর কণ্ঠে বলল, আমার কোনো অসুবিধা নেই, তুই কর, ফল হয়তো বিশেষ কিছু একটা হবে না। সুজয় একটু বিরতি নিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে, চল দেখাই যাক, একবার চোখে ঝলক দিয়ে নিলে কি আসে যায়। তারা তিনজনেই এক বিন্দুতে মিলল। চারিদিকে প্রদীপের মৃদু আলো, বাতাসে একটা ধোঁয়াটে ঘ্রাণ। তারা ঠিক করল, প্রথমে সহজ কাহিনী বলবে কেউ একজন, তারপর পরপর শোনাবে, আর যে অপরিবর্তনীয় অনুভূতিটা প্রথমে আসবে সেটাই গ্রহণ করা হবে পরীক্ষার ফল। কেবল শব্দ নয়, পরিবেশের ক্ষুদ্রতম বদলও তারা নিবিড়ভাবে লক্ষ্য করবে। আর এই পরীক্ষা করার জন্য যেতে হবে নিরিবিলি জায়গায়। তারা ঠিক করল, কয়েকটা মোমবাতি নিয়ে মিত্তিরদের পুকুর পাড়ে, যেখানে ঘনা জ্যাঠার চায়ের দোকানটার সামনে মাচাটা রয়েছে, সেখানে গিয়ে বসে এই খেলাটা খেলবে। রাতের বেলায় দোকানটা বন্ধ থাকে, সেখানে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। মোড়ল বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাত, পোস্ত আর তরকারির গন্ধ। খাওয়া দাওয়া সেরে তিনজনেই ধুতি পাঞ্জাবি পরে উঠোনে এসে দাঁড়ালো। গ্রাম বাংলায় রাত 9টা মানেই তো গভীর রাত। মানুষ তখন বিছানায় উঠে গেছে, ঘরে ঘরে প্রদীপ নিভে এসেছে। তবে মোড়ল বাড়ির উঠোনে এখনো কিছুটা প্রাণ আছে। ঠাকুরের মাটির প্রতিমার শেষ কাজ চলছে। শেষ প্রলেপের কালির রং, কানের দুলে ঝুলছে সোনালি কাগজ এবং মাথার উপর ত্রিপল টাঙানো। শিশিরের হালকা পরশে সেই ত্রিপল মাঝে মাঝেই নরম শব্দ তুলছে। সুবোধ পাল, যিনি বহু বছর ধরে এই বাড়ির প্রতিমা নির্মাণের কাজে আছেন, প্রধান ফটকের পাশে একটা চেয়ারে বসেছিলেন। তিনি তিনজনকে বেরোতে দেখে বললেন, কোথায় যাচ্ছেন ছোট বাবুরা? সুজয় হেসে বলল, এই তো কাকা, একটু হাঁটতে যাচ্ছি। এই খাওয়া দাওয়া করে বসে থাকলে হজম হয় না একেবারে, একটু পায়চারি না করলে রাতে ঘুম হবে না, বুঝলে? আচ্ছা আচ্ছা। সুবোধ পাল কপাল কুঁচকে বললেন, ঠিক আছে, যান যান, কিন্তু মনে রাখবেন আজ কিন্তু ভূত চতুর্দশীর রাত, বেশি দূরে যাবেন না যেন বাবুরা। ওদিকে শ্মশান ঘাটটা কাছেই, ভুলে ওইদিকে যাবেন না যেন। না না কাকা, চিন্তা করবেন না, এই মাচা পর্যন্তই যাব, তারপর ফিরে আসব। এই বলে তিনজনই বেরিয়ে গেল। পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ তুলছে। দূরের বাঁশবাগানের দিক থেকে হালকা বাতাসে ভেসে আসছে পেঁচার ডাক। চাঁদ নেই, আকাশ ঘন কালো, চারপাশ নিঝুম। চায়ের দোকানটার সামনে ছিল পুরনো একটা মাচা। ওরা তিনজনই ওদিকে গেল। মাচার ভেতরে ঢুকে দেখে জায়গাটা একেবারে ফাঁকা। কেবল পুরনো কাঠের একটা চৌকি পড়ে আছে, পাশে কিছু ছেঁড়া চট, আর বাতাসে একটা ভ্যাপসা গন্ধ। তবু এই নিঝুমতাই যেন তাদের ভালো লাগলো। তিনজনের মুখে হাসি ফুটে উঠল। মন্টু ব্যাগ থেকে 3টি মোমবাতি বের করল, একটা ছোট কাঠের বোর্ড এনে মাচার মাঝখানে রাখল, তার উপর মোমবাতিগুলো সাজিয়ে দিল সমদূরত্বে। আকাশের হাওয়ায় শিখাগুলো কাঁপছিল, তাদের মুখে সেই আলো ছায়া পড়ে তৈরি করছিল একটা অদ্ভুত নরম ছায়াচিত্র। ওরা তিনজনেই গোল হয়ে বসে পড়ল। মন্টু বলল, তা কে আগে বলবে? বিমল একটু হেসে বলল, তুই বলবি, তুই তো খেলাটার কথা তুলেছিলি।
সুজয় মাথা নাড়ল সম্মতির ভঙ্গিতে। ঠিকই বলেছে বিমল, তুই শুরু কর না। মন্টু মৃদু শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা, তোদের নিশ্চয়ই মনে আছে কলকাতার নীরেন জ্যাঠার কথা? সুজয়ের বাবা মানে চিত্তরঞ্জন জেঠুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না? বিমল মাথা দোলালো। মন্টু বলল, আমরা যখন প্রথম কলকাতায় ভর্তি হতে গিয়েছিলাম তিনিই আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ভদ্রলোক ছিলেন, দারুণ মিশুক, হাসি খুশি, সংসারে স্ত্রী ছেলে পুত্রবধূ সবই ছিল। চাকরি থেকে সদ্য রিটায়ার করেছেন, ছোট্ট বাড়িটা নিজের হাতে গুছিয়ে তুলেছিলেন। তাকে দেখে মনে হতো জীবনে কোনো অভাব নেই। কিন্তু হঠাৎই একদিন খবর এলো তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। অসম্ভব! নীরেন জ্যাঠা আত্মহত্যা করবেন কেন? আমরাও তাই ভেবেছিলাম, কিন্তু পরে জানা গেল ব্যাপারটা আত্মহত্যা নয়, খুন। তদন্তে উঠে আসে চাকরি করার সময় তিনি অফিসে এক বড় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। অনিচ্ছাকৃতভাবে কারো ক্ষতি হয়েছিল, যে লোকটি নাকি পরে মানসিক ভারসাম্য হারায়। বছরখানেক পর সেই ব্যক্তি প্রতিশোধের নেশায় নীরেন জ্যাঠার বাড়িতে ঢুকে পড়ে। সেদিন রাতে ঘরে কেউ ছিল না, স্ত্রী গেছেন বাপের বাড়ি, ছেলে অফিসে। পরদিন সকালে লোকজন দেখে ঘরের ফ্যান থেকে নীরেন জ্যাঠা ঝুলছেন। দেখে মনে হচ্ছিল আত্মহত্যা, কিন্তু তদন্তে দেখা গেল দড়ির গিঁট তার নিজের হাতে বাঁধা নয়, অন্য কারো হাতের কাজ। মন্টু থামল কিছুক্ষণ। হালকা বাতাসে মোমবাতির আলো কেঁপে উঠল। তিনজনের চোখে যেন এক মুহূর্তের জন্য ছায়া নেমে এলো। তারপর মন্টু নিচু গলায় বলল, আচ্ছা নীরেন জ্যাঠা, যদি আপনি আমাদের আশেপাশে থাকেন, যদি সত্যিই আপনার মৃত্যু আত্মহত্যা নয় হত্যা হয়েছিল, তাহলে এই 3টি মোমবাতির মধ্যে একটি নিভিয়ে দিন। আমাদের জানান যে আমরা ভুল শুনিনি। তিনজন নিঃশব্দে অপেক্ষা করল। মোমবাতির শিখাগুলো কাঁপছে, কিন্তু নিভছে না। একটা হাওয়া বয়ে গেল, আবার যেন থেমে গেল। মন্টু আবার বলল, নীরেন জ্যাঠা, আপনি যদি আমাদের কথা শুনে থাকেন তাহলে একটা সাড়া দিন, একটা মোমবাতি নিভিয়ে দিন। নিশ্চুপতা। তৃতীয়বারও মন্টু একই কথা বলল, কিন্তু তবুও কিছুই ঘটল না। সবকিছু একই রকম স্বাভাবিক, কেবল রাতটা যেন একটু ভারী হয়ে উঠেছে। এমন সময় হঠাৎ বিমল হেসে উঠল। দেখলি তো, সব বুঝরু কি। আরে এগুলো কিছুই না মন্টু, এসবের মধ্যে কোনো আত্মা নেই রে। তুই বরং দেখ, তোর দ্বারা কিছু যখন হলো না, এবার সুজয় চেষ্টা করে দেখুক। মন্টু একটু থমকে গেল। রাগ হলো মনে মনে, কিন্তু কিছু বলল না। সত্যি তো কিছুই হয়নি। তিনজনেই মোমবাতির আলোয় একে অপরের মুখ দেখল। মন্টু মুখটা নিচু করে বসে রইল। তারপর সুজয় ধীরে ধীরে মাথা তুলল। তার গলায় একটা নিঃশব্দ ভারী সুর। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার আমি বলবো। রাত তখন আরো গভীর হয়ে এসেছে। মোমবাতির নরম আলোয় 3টি ছায়া মিশে গেছে এক নিঃশব্দ উত্তেজনায়। কিছুক্ষণ নীরব থেকে সুজয় ধীরে ধীরে বলতে শুরু করল, তোরা জানিস নাকি জানি না, আমাদের বাড়ির একটা পুরনো ঘটনা আছে, যেটা ভাবলেই আজও বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। আমাদের বাড়িতে কাজ করতেন একজন মহিলা, মঞ্জু মাসি। আমায় তিনি নিজের ছেলের মতোই ভালোবাসতেন। ছোটবেলায় মা অসুস্থ থাকলে মাসি কোলে নিয়ে ঘুম পাড়াতেন, পিঠে করে ঘুরে বেড়াতেন, আর সেই গলায় ঘুম পাড়ানি গান গাইতেন। ঘুম পাড়ানি মাসি পিসি, মিষ্টি মুখে হাসি। জানিস, আমি আজও সেই কণ্ঠস্বর কানে শুনতে পাই যেন। আমি জানি না কেন, কিন্তু মাসির সঙ্গে আমার একটা
অদ্ভুত টান ছিল, যা নিজের মায়ের সঙ্গেও কখনো পাইনি। তিনি কেবল কাজের মানুষ ছিলেন না, ছিলেন আমাদের বাড়ির প্রাণ। কিন্তু একদিন সন্ধ্যাবেলায় মাঠ থেকে খেলা শেষ করে বাড়ি ফিরে দেখি উঠোনের মাঝখানে মঞ্জু মাসির নিথর দেহটা পড়ে আছে। চারপাশে বাড়ির লোকজন জটলা করে দাঁড়িয়ে, কেউ কিছু বলছে না। আমি দৌড়ে গিয়ে মাসির গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিলাম। সেদিন মনে হয়েছিল আমার পৃথিবীটা যেন ফাঁকা হয়ে গেছে। বাবা বলেছিলেন মাসির নাকি হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু জানিস, আমার আজও বিশ্বাস হয় না। সেই রাতে আমি মাসির মুখে, মাসির মৃতদেহের মধ্যে একটা ভয় দেখেছিলাম। সেটা স্বাভাবিক মৃত্যু নয়, অন্য কিছুর ভয়। এবার সুজয় একটু থেমে নিচু গলায় বলল, মঞ্জু মাসি, তুমি যদি এখানেই থেকে থাকো, যদি সত্যি আমাদের আশেপাশে থেকে যাও, তাহলে এই মোমবাতিগুলোর মধ্যে একটা নিভিয়ে দাও। আর যদি তোমার মৃত্যুটা স্বাভাবিক হয়, তাহলে আমায় আশ্বস্ত করো। তিনজন চুপ করে রইল। সময় যেন থমকে গেছে। সুজয় আবার বলল, মঞ্জু মাসি, তুমি কি এখানে আছো? মঞ্জু মাসি, মঞ্জু মাসি। কোনো সাড়া নেই। তবু সে বারবার ডাকতে লাগলো, কিন্তু কিছুই ঘটল না। ঠিক যখন সুজয় বিমলের দিকে ঘুরে বলবে, ঠিক আছে, এবার তুই বল, তখনই হঠাৎ দপ করে একটা মোমবাতি নিভে গেল। সঙ্গে সঙ্গে গোটা মাচাটা যেন একবার থরথর করে কেঁপে উঠে থেমে গেল। বিমলের শরীরটা সামনে পিছে দুলে উঠল। চোখ উল্টে সাদা হয়ে গেল। ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, না পুরুষ না নারী। আমাকে খুন করা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে, আমাকে শেষ করেছে তোর বাবা। সুজয় আর মন্টু দুজনেই ভয়ে কাঁপতে লাগলো। বিমলের শরীরটা কাঁপছে, মুখে বিকৃত ছায়া, ঠোঁট থেকে নিরন্তর গড় গড় শব্দ বেরোচ্ছে। সুজয় কাঁপা গলা জিজ্ঞাসা করল, মঞ্জু মাসি, তুমি তাহলে এসেছো? কি হয়েছিল বলো, স্পষ্ট করে বলো। মোমবাতির আলো কাঁপছে, ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। বিমলের কণ্ঠ বদলে গেল। গভীর কর্কশ দুজনের কণ্ঠ মিশে যেন একসাথে কথা বলছে। তোর বাবা অনেক বছর নিঃসন্তান ছিল, অনেক তাবিজ কবজ ঝাড়ফুঁক করেও কোনো সন্তান হচ্ছিল না। তখন আমার মা তোদের বাড়িতে কাজ করত, আমিও মায়ের সঙ্গে যেতাম। মা মারা গেলে আমি একাই সব সামলাতে লাগলাম, রান্না, গরু, ছাগল, তোদের দেখাশোনা, সব কিছু। বিমল থেমে গেল, কিন্তু দেহটা তুলে চলেছে। মোমবাতির কাঁপা আলোয় তার মুখে এক বিকৃত হাসি ফুটে উঠেছে। মন্টু চিৎকার করে উঠল, বিমল থাম, কি হচ্ছে? কিন্তু বিমল যেন শুনছেই না। তার মুখ থেকে বেরোচ্ছে ফিসফিসে শব্দ। চোখের সাদা অংশ মোমবাতির আলোয় জ্বলজ্বল করছে। আর ঠিক তখনই মনে হলো মাচার কোণের অন্ধকারে এক নারী মূর্তি নড়ে উঠে আবার মিলিয়ে গেল। নরম আলোয় যেন ক্ষীণ কণ্ঠে ফিস ফিস করে বলছে, আমি এখনো আছি। বিমলের ঠোঁট থেকে বের হওয়া কণ্ঠ নরম কিন্তু স্থির। ধীরে ধীরে বলল, আমার মা মারা যাওয়ার আগেই আমার বিয়ে ঠিক করে রেখেছিল শ্যামল নামের একটা ছেলের সঙ্গে। মায়ের মৃত্যুর 1 বছর পরে সেই বিয়ে হলো। তবু আমি কাজ ছাড়িনি। শ্যামল মাঠে কাজ করত আর আমি তোদের বাড়ি সমস্ত কাজ সামলাতাম। বছরে 2 বার কাপড়, 2 বেলা খাওয়া দাওয়া আর ঠিকঠাক বেতন, তাই ছিল আমার দৈনন্দিন জীবন। কিন্তু একটা দুর্ঘটনা ঘটলো। বহু সাধনার পর তোর
মায়ের গর্ভ থেকে একটা মরা শিশু এলো। আর ঠিক সেই দিনই আমিও মা হয়েছিলাম। তোর বাবা এসে আমার কাছে অনুরোধ করলো আমার শিশুকে সে নিয়ে যাবে, যেন তার স্ত্রীর কষ্টটা কমে। সে বলল এটা না হলে সে সহ্য করতে পারবে না। আমি তখন তোর বাবার মুখ আর তোর মায়ের কথা ভেবে আমার সন্তানকে ছুড়ে দিলাম তার কাছে। শপথ করিয়ে দিলাম যতদিন বাঁচবো তোদের বাড়িতেই কাজ করব, চোখে চোখে নিজের সন্তানকে দেখতে পাবো, তাই থেকে গেলাম কাজের লোক হয়ে। আর সেই শিশুটি ছিলি তুই, আমার সন্তান। আমি তোকে দেখেই দিন কাটাতে লাগলাম ওই বাড়িতে। কখনো আমার আসল পরিচয় দিইনি, কিন্তু তোর বাবার চরিত্র বদলে গেল একদিন। বাড়িতে একটা ভিন গ্রামের মেয়ে শুক্লা সে আসে। ও ভিক্ষা করত, ওকে তোর বাবা কাজের জন্য রাখলো। কেউ টের পায়নি যে মেয়েটার ওপর কি অন্যায় হচ্ছিল। এক রাতে আমি তোর বাবাকে ওই মেয়েটির সঙ্গে লুকিয়ে দেখতে পাই। বুঝলাম মেয়েটিকে জোর করে বোঝানো হচ্ছে। আমি তখন সাহস করে মোড়লকে বললাম, এই মেয়েটিকে ছেড়ে দাও, তার জীবন নষ্ট করে দিও না। মোড়ল প্রথমে ভয়ে মত দিলেন, কিন্তু গোপনে তার মনে কুৎসিত এক ফন্দি জেগে উঠল। তুই জানিস সুজয়, তোর বাবা যে পাপ করেছিল যদি সেটা প্রকাশ পেত, মোড়ল বিলীন হয়ে যেত। ওই বাচ্চা মেয়েটাকে তোর বাবা অন্তঃসত্ত্বা করলো। আর যখন দেখলো আমি পথের কাটা সব বলে দেব, তখন খেলাটা পাল্টে গেল। জেনে রাখ, আমার মৃত্যু স্বাভাবিক ছিল না। তোর বাবা আমাকে সরিয়ে দিতে চাইল, তাই সে কুৎসিত পথ বেছে নিল। একটা কাপড়ের ফাঁস বেঁধে আমাকে ঘরের বাঁশের সাথে ঝুলিয়ে দিল। তারপর টাকার জোরে কবিরাজ ডাক্তার এনে আমার মৃত্যুকে স্বাভাবিক ঘোষণা করলো। তাড়াতাড়ি আমার দেহটাকে পশ্চিমের বাঁশবাগানে পুঁতে দিল। কেউ শুদ্ধ সৎকার করলো না। আমি এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলাম, একটা মাধ্যম খুঁজছিলাম। আজ সুজয় তুই আমাকে দেখেছিস। আমি এত সহজে চুপ থাকবো না। আমি আমার প্রতিশোধ নিয়ে যাব। এই কথাগুলো বলার পর বিমলের শরীরটা আচমকাই থরথর করে কাঁপতে লাগলো। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এবং সে অচেতন হয়ে মাচার গায়ে ভেঙে পড়ল। সুজয়ের চোখে তখন সাগরের মতো ছলছলে আপ্লুত ভাব। আজ সে বুঝতে পারল মঞ্জু মাসি ছিল তার প্রকৃত মা, আর শ্যামল কাকা যে মাঝে মাঝে বাড়িতে আসতো, ওই নিরীহ চরিত্রের লোকটা ছিল তারই বাবা। সেই উপলব্ধিতে মিশে গেল বেদনাও, লজ্জাও, আর এক অচেনা ক্ষতখাত্রী নীরব ক্রন্দন। বিমলের অচেতন দেহটাকে ধরে ফিরে গেল বাড়ির দিকে। খেলাটা প্রথমে ছিল নিছক একটা মজা, নিছক একটা রাতের রোমাঞ্চ, কিন্তু যার শুরু হাসি ঠাট্টায় তার শেষ যে এমন মর্মান্তিক হবে তা কেউ কল্পনাও করেনি। বিমল তখনও কিন্তু কিছুই জানত না। তার ভিতর দিয়ে যে এক প্রেতাত্মার অভিশাপ বয়ে চলেছে সেটা তখনও কারো বোধগম্য হয়নি। মাচা থেকে ফেরার পর তারা দুজনেই যেন নিঃশব্দ শোকে পাথর হয়ে গিয়েছিল। কোনো মতে বিমলকে ধরে একটা ঘরের খাটের উপর শুইয়ে দেওয়া হলো। তার নিস্তেজ শরীর, তার বুক ওঠানামা করছে, কিন্তু চোখে কোনো চেতনা নেই। সুজয় চুপ করে বসে রইল। তার মাথা যেন আঘাতের ভারে নুয়ে পড়েছে। তার বাবা, যাকে এতদিন দেবতার মতো ভেবেছে,
সেই বাবার নাম আজ তার সামনে উচ্চারিত হচ্ছে খুনি রূপে। তার ভেতরে ঘৃণা, অবিশ্বাস আর অনুশোচনার এক ঘূর্ণিঝড় বইছে। মনে হচ্ছে নিজের শরীরটাই নোংরা। মনের ভেতর একটা বিষ বাষ্প জমে উঠছে। মন্টু তার কাঁধে হাত রাখল, শান্ত কণ্ঠে বলল, নিজেকে সামলে নে। এখন যা কিছুই হোক, সকাল পর্যন্ত অপেক্ষা কর। কালই কোনো ওঝা বা তান্ত্রিককে ডেকে আনতে হবে। আজ রাতটা কেমন করে যে কাটবে কে জানে। সেই রাতটা আশ্চর্যভাবে নিরিবিলি কাটল, কিন্তু ভেতরে একটা ভারী নিস্তব্ধতা। কেউ ঘুমোতে পারেনি। তবু যেন রাতটা কেটে গেল কোনো রকমে। কিন্তু ভোর হতে না হতেই বাড়িটা কেঁপে উঠল। বাইরে উঠোনে চিৎকার, চেঁচামেচি, নারীদের কান্নার শব্দ, আতঙ্কে কাঁপা মানুষদের ছুটোছুটি। সুজয়ের মা হাউমাউ করে কাঁদছে, মুখে অস্পষ্ট আর্তনাদ। ভোরবেলায় লোকটা কিছু বাজার করার জন্য হাটে যেতে তৈরি হচ্ছিল। তৈরি হয়ে বাইরে বেরিয়ে গরুর গাড়িটা হারানকে তৈরি করার জন্য বলতেই বেরিয়েছিল। কিন্তু এমন সময় হঠাৎ এক চিৎকার শুনে বাইরে এলাম, দেখি। বাকিটা গিলে ফেলল সে। বিমল তখনও গভীর নিদ্রায় আচ্ছন্ন, যেন ঘুমের তলায় হারিয়ে গেছে পৃথিবীটা। মন্টু ধরফর করে উঠে বসল, সুজয়কে নিয়ে বাইরে ছুটে আসে। উঠোন পেরিয়ে ঠাকুরের প্রতিমার সামনেই তারা থমকে দাঁড়ায়। সুজয়ের বাবা পড়ে আছে মাটিতে, নিথর, কিন্তু তার দেহের ভঙ্গি এমন যে শ্বাস রুদ্ধ হয়ে আসে। সারা শরীরটা নিখুঁত, কোনো আঘাত নেই। কেবল ঘাড়ের কাছ থেকে মাথাটা দুবার পাক খেয়েছে। আর এখন মাথার পেছনের দিকটা যেন শরীরের সামনের দিকে ঘুরে এসেছে। সেই দৃশ্য দেখে মন্টুর বুকের ভেতর থেকে এক তীব্র শ্বাস বেরিয়ে এলো। সুজয়ের হাত পা ঠান্ডা হয়ে গেল। সকালের রোদ মোমের মতো গলে পড়ছে সেই বিকৃত দেহের ওপর, আর বাতাসে ভাসছে তাজা রক্তের কাঁচা গন্ধ। লোকজন কান্না থামিয়ে তাকিয়ে আছে ভয়ে। কেউ কাছে যাচ্ছে না। সুজয় হোঁচট খেয়ে কয়েক পা পিছিয়ে এলো। তার চোখ ধীরে ধীরে ঘরের দিকে ফিরল। সেখানেই দরজার কাছে দাঁড়িয়ে আছে বিমল। দেহটা সোজা, হাত দুটো নিস্তেজভাবে নিচে ঝুলছে, চোখ দুটো অস্বাভাবিক রকমে জ্বলছে। ঠোঁটের কোণে টেনে ওঠা একটা অদ্ভুত তৃপ্তির হাসি। সকালবেলার আলোয় সেই হাসিটা যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যেন কোনো অভিশাপ পরিতৃপ্তির সুরে নিঃশেষের ঘোষণা করছে। একটি প্রতিশোধ পূর্ণ হয়েছে। এরপর আশ্চর্যজনকভাবে কোনো ওঝা, তান্ত্রিক বা ঝাড়ফুঁকের প্রয়োজন পড়ল না। কারণ পরদিন থেকেই একটু বেলার দিকে বিমল একেবারে স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। আগের মতোই কথা বলে, হাসে, এমনকি আগের দিনের ভয় বা ক্লান্তির সামান্য চিহ্ন নেই তার চোখে। যেন রাতের সেই ভয়াবহ মুহূর্তটা কেবল সুজয় আর মন্টুর স্বপ্নের বিভ্রম ছিল। কিন্তু মোড়ল মশাইয়ের মৃতদেহের সৎকার ততক্ষণে হয়ে গিয়েছিল। বিমল তা দেখেনি। তার হঠাৎ মৃত্যুতে বিমল বেশ মর্মাহত হয়েছে। সান্ত্বনা দিল সুজয়কে। কিন্তু সুজয়ের মনের গভীরে একটা স্থির বিশ্বাস জন্ম নিল। মঞ্জুমাসি বিমলের শরীরের ভেতর দিয়ে তার প্রতিশোধ নিয়ে এই জগৎ থেকে বিদায় নিয়েছে। তিনি তার অভিশপ্ত জীবনের হিসেব মিটিয়ে দিয়ে গেছেন, আর পেছনে রেখে গেছেন এক চাপা কষ্ট, একটা বেদনা ভরা নীরবতা, যা সুজয়ের বুকের ভেতর আজীবন ঘা হয়ে থাকবে।
এই কথা এখন সে তার নিজের মাকেও বলতে পারবে না। তাতে কষ্টটা মায়ের বাড়বে বই কমবে না। মন্টুও মুখে কিছু বলে না, কিন্তু তার চোখের দৃষ্টি সব বলে দেয়। সে জানে সেই রাতটা স্বপ্ন নয়, বাস্তব। আর বিমল তো কিছুই জানে না, জানবেও না। তার স্মৃতির কোনো খাতায় নেই মঞ্জু মাসি, নেই সেই প্রেতাত্মার প্রতিশোধের রাত। যেমনটা সে আগে ভূতপ্রেতকে বিশ্বাস করত না, আজও তেমনি যুক্তিবাদী রয়ে গেছে। কেবল দুইজন মানুষ জানে সেই খেলাটা কোনো খেলা ছিল না, একজন মন্টু আর অন্যজন সুজয়, যাদের জীবনে সেই রাত চিরস্থায়ী ছায়ার মতো লেগে রইল। শুনলেন মোড়লের বাড়িতে ভূত চতুর্দশী রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, আর এখনো পর্যন্ত কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? যদি না করে থাকেন তাহলে আর দেরি কিসের? ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের শেষে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে মোড়ল বাড়ির গাড়োয়ানের নাম কি ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন পিয়ালি পাত্র, সৌভিক বানিক, মন্দিরা মল্লিক, সমর ধারা, রাধারানী, রনি দাস, সুরজিৎ কুন্তি, মহিদুল সর্দার, শেখ মুর্শিদ, শুভঙ্কর দাস, মানস জানা, শেখ মুস্তাকিম, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, বিট্টু, তাপস দাওয়ান, পূজা দাওয়ান, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, নন্দিনী, ঈশানী বিশ্বাস, তন্দ্রা দত্ত, রাজশঙ্কর, লাকি সর্দার, চঞ্চল ঘোষ, শেখ আনিসুর রহমান, রিপন বিশ্বাস, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, মোহাম্মদ সাদ্দাম হোসেন, পিঙ্কি দাস, প্রসেনজিৎ পাল এবং বাংলাদেশ থেকে রনি। আপনাদের প্রত্যেক অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নেওয়া যাক। দেখা হবে আবার একটি রোমাঞ্চকর ভৌতিক গল্পের সাথে আগামী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।